পরবর্তী যে টপিকটা আছে দেখো, পরবর্তী টপিকটা আছে অরবিটালের সংক্রমণের প্রকারভেদ। তো অরবিটালের সংক্রমণের প্রকারভেদ তোমাদের একবার রিডিং পড়ানো হয়েছে। তো এর পরবর্তীতে আমি এবার একটু একটু করে বোঝানোর চেষ্টা করি। তোমরা বললা দুই নিয়মে শেখাবো বলছি। তো দেখো, প্রথম নিয়ম বলছি যে CH4 অণুতে দেখা যায় sp3 সংকরণ। এখন sp3 সংকরণটা কিভাবে হচ্ছে, কিসের মধ্যে হচ্ছে, তোমরা পরবর্তীতে বের করতে পারবা। তো দেখো, sp3 সংকরণ, sp3 সংকরণ তোমাদের যদি পরীক্ষা এরকম আসে যে CH4 পরমাণুতে কোন ধরনের সংকরণ দেখা যাবে, তোমাদের পরীক্ষা এরকমভাবে আসবে CH4 এ ধরো, এরকমভাবে আসে না, মূলত MCQ যদি আসে যে মিথেনে কোন ধরনের সংকরণ দেখা যায়। তো তোমরা এক্ষেত্রে কী করবে, যে কেন্দ্রীয় পরমাণু আছে সেই কেন্দ্রীয় পরমাণু ইলেকট্রন বিন্যাসটা করবা 1s2 2s2 2p2। এবার করলাম, করার পর দেখো এরপরে তুমি এরকম করতে পারো, একটা সূত্র হিসেবে করতে পারো। ধরো এর বহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 2 আর 2 4টা। আর এখানে হাইড্রোজেন আছে কয়টা, বি বা হাইড্রোজেন দিবা তোমরা। মানে এখানে বি বলতে বোঝানো হচ্ছে এর সাথে যুক্ত যে পরমাণুটা, এটা হলো কেন্দ্রীয়, বলতে বোঝাচ্ছি কেন্দ্রীয় পরমাণুর বহিস্থ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকে। আর এখানে বি দ্বারা বোঝাচ্ছি হলো এই যে বহিস্থ, মানে কয়টা পরমাণুর সাথে এটা যুক্ত হয়েছে। এখানে বি এর পাশাপাশি এইচ দিয়ে রাখলাম, কারণ অর্থাৎ বি দ্বারা বোঝাচ্ছি কয়টা হাইড্রোজেন পরমাণু এখানে যুক্ত হয়েছে। তো দেখো এখানে হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে 4টা। তো এখানে এবার করবো a+b বাই a+b করলে হলো 8, এই দুইটার অর্ধেক করবো a+b/2 সমান সমান, তাহলে কত হবে, 4 হবে। তাহলে a+b সমান সমান a+b/2 সমান আসছে হলো 4। তাহলে যদি 4 আসে তাহলে এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও এইখানে, এখান থেকে চলে যাও এইখানে। a+b/2 সমান আসছে 4। তাহলে 4 আসলে এখানে আমরা কয়েকটা, তাহলে আমরা কী নেবো, প্রথমে 4 মানে কি, প্রথমে একটা s অরবিটাল হয়, তারপরে আছে p অরবিটাল, তাহলে 3টা p অরবিটাল, তাই না? তাহলে এক্ষেত্রে 4 আসছে, তাহলে আমি প্রথমে একটা s অরবিটাল নিলাম 1, আর 3টা p অরবিটাল নিলাম 3 আর 1 4। তাহলে এক্ষেত্রে হচ্ছে s আর এই p, আর তার মাথায় চলে গেল এই 3, s p আর তার মাথায় চলে গেল 3। তাহলে এক্ষেত্রে সংকরণ দেখা যাবে sp3 সংকরণ। বুঝতে পারছো বিষয়টা? জি ভাইয়া। তো এই এক নিয়ম শেখালাম, এবার আর একটা নিয়ম দেখাই। এখন দেখো, ওখানে যেহেতু sp3 সংকরণ আসছে আর মানটা আসছিল কত, 4, এই 4 দিয়ে মনে রাখবে এর আকৃতিটা হলো চতুস্তলকীয়। বুঝতে পারছো? এই 4 দিয়ে মনে রাখবা তার আকৃতিটা হবে চতুস্তলকীয়। তাহলে কিন্তু আকৃতিটা আর মুখস্থ করা লাগলো না। তাহলে sp3 সংকরণ হবে, তার আকৃতিটা হবে চতুস্তলকীয়। এখন তার আকৃতিটা চতুস্তলকীয় আকৃতি কীরকম আমি বোঝাবো, তার আগে আমি আরেকটা নিয়ম দেখাই দিই। আচ্ছা না, আমি আগে মেন জিনিসটা একটা নিয়মে বোঝাই, তারপরে আরেকটা নিয়ম পরে দেব। আচ্ছা দেখো, এক্ষেত্রে হয়েছিল কি, sp3 সংকরণ, এখানে হয়েছে কি sp3 সংকরণ, তাই না? আর এর মানে আকৃতি কি হয়েছিল, চতুস্তলকীয়। আচ্ছা চতুস্তলকীয়, দন্তস্ব তো লিখলাম না, তোমরা বুঝে নাও, এটা হলো চতুস্তলকীয়। আচ্ছা, তাহলে এখন চতুস্তলকীয় আকৃতি বলতে বোঝানো হচ্ছে, আমরা পড়ছিলাম হলো CH4 নিয়ে। এর চতুস্তলকীয় আকৃতিটা কীরকম, এই কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন, এবং এটা হলো ত্রিমাত্রিক চিত্র। হ্যাঁ, এই পাশে একটা হাইড্রোজেন দিই না, ঠিক এই কার্বনের ঠিক এইভাবে ভিতরের দিকে এইভাবে একটা হাইড্রোজেন চলে যাবে, এটা কিন্তু বাইরের দিকে না। মানে এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, আর এই হাইড্রোজেনটা থাকবে ওইদিকে, মানে ওর বিপরীত সাইডে। অর্থাৎ তোমরা হয়তো একটা দোলনা টোলনা তৈরি করো না, 3টা থাকে আসলে, ঠিক ওরকম। এ ওপরের দিকে একটা, এখানে একটা, এখানে একটা, চারপাশে 4টা, অর্থাৎ এর চতুস্তলকীয় আকৃতিটা দেখতে ঠিক এরকম হবে। তো চতুস্তলকীয় আকৃতিটা দেখতে এরকম হলো। এখন হলে দেখো এইখান থেকে এই যে কোণটা, এই কোণটা বিজ্ঞানীরা পরিমাপ করে দেখছে 109.5 ডিগ্রি অর 109 ডিগ্রি 28 মিনিট। এর পরবর্তীতে আছে 109.5 ডিগ্রি, যেরকম এইখানে একটা দেয়া আছে দেখো, 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট। আর এরপরে ঠিক একইভাবে এখানেও কোনটা সেম, এই দুইটার মধ্যেও কোনটা সেম, আবার এই ভিতরের সাথে এইটা যদি কোণ করো তাও সেম, এটার সাথে আবার এটা কোণ করলেও সেম, যেহেতু ওটা ওই দিকে ছিল বলছি, তুমি সামনের দিকে আছো, ওটা পিছনের দিকে। তো বিষয়টা তোমরা বুঝছো, চতুস্তলিকা আকৃতি কীরকম, কোণ কীরকম তৈরি করবে? জি ভাইয়া। আচ্ছা, তোমরা ওই ইলেকট্রন বিন্যাস না করে চট জলদি কীভাবে করবা,
তার একটা নমুনা দেই। ছিল CH4, তাই না? তাহলে CH4 তোমরা কিভাবে লিখো? তোমরা এরকম ভাবে দিয়ে দাও না CH4, এইভাবে তো তোমরা খাতায় লেখার সময় লেখো, তাই তো? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। কিন্তু আসল কিন্তু এর এর দৃশ্যটা কিন্তু ওরকম না, এর দৃশ্যটা চতুস্তলীয় আকৃতি। তোমাদের যেরকম দেখালাম এর দৃশ্যটা হবে ঠিক এরকম। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন। এর দৃশ্যটা কিন্তু ঠিক এরকম। তো এখানে তুমি যে এইভাবে যেহেতু তোমরা খাতায় করো, রাফে ছোট করে করবা। ওটা দেখো এখানে সিগমা বন্ধন কয়টা? একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, চারটা সিগমা। সিগমা বন্ধন কয়টা? চারটা। চারটা। এখানে কি কোনো মুক্ত জোড় ইলেকট্রন আছে? এখানে কি কোনো মুক্ত জোড় ইলেকট্রন আছে? না ভাইয়া। না, কেন নেই? কারণ কার্বনের বহিস্থ স্তরে চারটা ইলেকট্রন ছিল, চারটায় বন্ধন গঠনে অংশগ্রহণ করছে। তাহলে এখানে যেহেতু মুক্ত জোড় ইলেকট্রন কিন্তু নাই। আচ্ছা, তাহলে এখানে আমরা এবার নিয়মটা কি দেখাই, যে সংকরণ হবে কি সিগমা প্লাস সিগমা বন্ধন সংখ্যা প্লাস মুক্ত ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ লোন পেয়ার ইলেকট্রন, এলপি দিয়ে বোঝালাম। লোন পেয়ার ইলেকট্রন নেবা, অর্থাৎ মুক্ত জোড় ইলেকট্রন প্লাস তার সাথে কি যোগ হবে? সিগমা বন্ধন সংখ্যা। হ্যাঁ, তাহলে এখানে সিগমা বন্ধন কয়টা ছিল? চারটা। লোন পেয়ার ইলেকট্রন ছিল না, চারটা। লোন পেয়ার ইলেকট্রন ছিল না। তাহলে মোট মান আসছে কত? না। 4। 4। তাহলে 4 হলে কি বলছি? 4 হলে কি বলছি? 4। 4 আসলো, অর্থাৎ সেই 4 আসলে আমি কি বলছি? 4 মানে কি? প্রথমে একটা এস, তারপরে পি অরবিটাল নেব, এবং এখানে চার্জ যেহেতু আচ্ছা এইভাবে বলবো না, চার্জ সমান সমান তোমাদের যেভাবে করাইছিলাম, চার্জ সমান সমান কি 1s প্লাস 3p। তাহলে এখানে এস সমান সমান কি দাঁড়াচ্ছে? এস, আর এখানে পি, আর এই পাওয়ার, এই 3টা পাওয়ারে চলে গেল sp3 সংকরণ। সেটা বুঝতে পারছো? এখন এটা হলো ইলেকট্রন বিন্যাস না করে। আর আগেরটা দেখাইছিলাম যে কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে হবে, করে অনেকগুলো কন্ডিশন আছে, ওই কন্ডিশনগুলো মেনটেন করে কাজ করতে হবে। তো এরপরে দেখো, এরপরে আছে sp2 সংকরণ। sp3 সংকরণ কিসে হচ্ছে? CH2 ডাবল বন্ড CH2, ঠিক আছে? তো বিষয়টা আমি একটু দেখি। বিষয়টা যদি তুমি আগের নিয়মে করতে যাও, তাহলে আগের নিয়মে করতে গেলে এই CH2 ধরে এক সাইডে করতে হবে, আর এই CH2 ধরে আরেক সাইডে করতে হবে। বুঝতে পারছো? তো তুমি আমি যে প্রথমে যে নিয়মটা দেখালাম ইলেকট্রন বিন্যাস করে, তোমরা যদি ওই নিয়মটা কঠিন লাগে ওই নিয়মটা বাদ দিবা। তোমাদের মনে হয় ডিভাইস স্যার ওই নিয়মে করাইছিল, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, ডিভাইস স্যার ওই সহজগুলো মানে এই ছোট ছোটগুলো ওই নিয়মে করাইছিল, আর এই বড় বড়গুলো হলো এই যে পরের নিয়মে করাবে না, সম্ভবত পরের নিয়মে করানোর কথা, সিগমা বন্ধন সংখ্যা। আচ্ছা, তো আমি এবার আসি। এখানে দেখো, এখানে বলছিল CH2 ডাবল বন্ড CH2, তাই না? তো CH2 ডাবল বন্ড CH2, দেখো এখানে কি হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ সি ডাবল বন্ড সি। এর আকার টাকার তোমার এখন জানার দরকার নেই, তুমি ধরে নাও এখানে যেহেতু আছে তাহলে এরকম হবে, এরকম আছে, তাই না? তো এই ক্ষেত্রে দেখো এখানে সিগমা বন্ধন কয়টা? একটা। এখানে একটা। এখানে সিগমা বন্ধন কয়টা? বলো তোমরা। মানে একটা সিগমা বন্ধন, একটা পাই বন্ধন। হ্যাঁ, একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। তাহলে দেখো আমি বলছিলাম কি সংকরণ হবে সমান, সংকরণ সমান সমান কি হবে? সিগমা বন্ধন সংখ্যা। তাহলে সিগমা বন্ধন দেখো, এবার আমাদের করতে হবে কি, এই এই পাশে কয়টা কি বন্ধন আছে আর এ পাশে কি আছে, দুই পাশের আমরা করবো, অর্থাৎ এই CH2 এই বন্ডের মধ্যে কি মানে কোন ধরনের সংকরণ আছে কার্বনে, আর এই কার্বনে কোন ধরনের সংকরণ আছে। এখন সংকরণ কিন্তু করা হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সাথে, বুঝতে পারছো? এই কেন্দ্রীয় পরমাণু কার্বন ছিল, তার সাথে হাইড্রোজেন যুক্ত ছিল, এদের মধ্যে কিভাবে সমশক্তি সম্পন্ন অরবিটাল গঠন করলে, আবার এদিকে এই কার্বন আছে, এর চারপাশে হাইড্রোজেন আছে, এইগুলো মিলে কিভাবে একটা সমশক্তি সম্পন্ন অরবিটাল গঠন করবে। তো দেখো এইখানে সিগমা বন্ধন কয়টা? একটা, দুইটা, তিনটা। আর এ পাশে সিগমা বন্ধন আছে, ওটা পরে হিসেব করবো। আমরা আগে 1 নাম্বার কার্বন পরমাণুর হিসেব করি। দেখো আমরা প্রথমে এই কার্বনটার হিসেব করছি, এই কার্বনের সাথে যুক্ত আছে এই হাইড্রোজেন আর এই কার্বন। তো এখানে দেখো এই তিনটা যুক্ত আছে না? তো এখানে দেখো সিগমা বন্ধন কয়টা? একটা, দুইটা, আর এই একটা, তিনটা। তিনটা সিগমা বন্ধন। এখানে কি কোনো মুক্ত জোড় ইলেকট্রন আছে? নাই। তাহলে তিনটা সিগমা বন্ধন হলে মান আসছে 3।
3 মানে কি, আমি বলছি প্রথমে একটা এস নেবো, তাহলে 1s প্লাস, এবার দেখ আমার যেহেতু এক নেওয়া হয়ে গেছে আর বাকি আছে দুইটা, তাহলে দুইটা কি নিতে পারবো, পি, তাহলে 2p। টুপি হ্যাঁ, অর্থাৎ সংকরণ দাঁড়াচ্ছে কি sp2 সংকরণ, sp2 সংকরণ আসছে। তো একইভাবে এ পাশেরটা যদি আমরা হিসেব করি, আমরা যদি এই পাশেরটা হিসেব করি, এই পাশের মাঝে মাঝে এতটা রাগ হয় না, এই কখনো কলম ধরতেছি কোনো রাগ আর কখনো। আচ্ছা, এই পাশের যদি আমরা হিসেব করি, দেখো এই পাশে একটা সিগমা বন্ধন আছে, দুইটা সিগমা, আর এই এই কার্বন কার্বনের সাথে একটা সিগমা। এগুলো কিন্তু ওই যে দুটি অর্ধপূর্ণ অরবিটাল পরস্পরের সাথে মিলে সমশক্তি সম্পন্ন অরবিটাল তৈরি করছে, বুঝতে পারছো? এই যেগুলো তৈরি করছে এগুলো হলো শক্তি, হলো সমশক্তি সম্পন্ন। তাহলে এই কার্বন পরমাণুর ক্ষেত্রে কি আসছে, 3টা সিগমা। তাহলে সেই একইভাবে এ পাশেও sp2 সংকরণ হবে। তাহলে এখানে আছে sp2, এই কার্বনেও আছে sp2 সংকরণ। ক্লিয়ার তোমরা? তো বিষয়টা দেখো, sp2 সংকরণ হলে তার আকৃতিটা কীরকম হয়, একটা কার্বন আর এই একটা কার্বন ছিল, হ্যাঁ। তো এইখানে এই যে গঠন, এই গঠনটাকে বলা আছে sp2 সংকরণ। ধরে না এখানে আরেকটা বন্ধন আছে, তো এই যে গঠন, এই গঠনটাকে বলা আছে sp2 সংকরণ। অর্থাৎ এই বন্ধন কোণটা হবে 120 ডিগ্রি, এই বন্ধন কোণটা 120, এটাও 120, বুঝতে পারছো? আর এর আকৃতিটা হবে ত্রিভুজাকার। এখানে যেহেতু মান 3 আসছিল, তাহলে এটা দিয়ে মনে রাখবে এর আকৃতিটা আমার হবে কীরকম, ত্রিভুজাকার আকৃতি। ক্লিয়ার তোমরা? আচ্ছা, তো এরপরে আছে sp সংকরণ। sp সংকরণটা তোমরা আমারে বুঝাই দাও। এর ভিতর কে বুঝাই দিতে পারবে sp সংকরণটা? আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাইয়া। তা তোমরা আমার এইটা বলবা, BCl4। ভাইয়া ওই কেন্দ্রীয় পরমাণু ভাইয়া ওই বোরনটা। আচ্ছা বলো, এক্ষেত্রে এইটা বলো, NCCl3 বলো, সহজটা দেই। ভাইয়া ওই ইয়েনটা হচ্ছে ওই কেন্দ্রীয় পরমাণু। হ্যাঁ, তারপরে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে হয় আচ্ছা, এই ইলেকট্রন বিন্যাস করলে তো অনেক বড় হয়ে যাচ্ছে, তোমার এই ইলেকট্রন বিন্যাস ছাড়া তো আমি শেখালাম, তোমরা কোর্স ইলেকট্রন বিন্যাস দিয়ে, সেটা আমি জানি, এই কারণে কিন্তু ওইটা একটু বলে নিলাম আগে। কারণ ইলেকট্রন বিন্যাস ছাড়া আমি যে পরবর্তীতে করালাম, ওটা দিয়ে করা যাবে না। ইলেকট্রন বিন্যাস দিয়ে আবার করলে অনেক ঝামেলা আছে। তুমি যদি H2SO4 করতে যাও, তখন আবার ব্যতিক্রম হয়ে যাবে। H2SO4 নিলে, হ্যাঁ। আচ্ছা, আমার একটু কথাটা শুনে নাও, সবাই একটু চুপ থাকো, আমার কথাটা শুনে নাও। তুমি যে ইলেকট্রন বিন্যাস দিয়ে করবা, আচ্ছা সবাই একটু কথাটা শুনে নাও, তুমি যখন ইলেকট্রন বিন্যাস দিয়ে করবা, তখন দেখো তখন কি হবে, তখন এই সালফার কেন্দ্রীয় পরমাণু এর ইলেকট্রন বিন্যাস দিয়ে করলে এর সাথে কিন্তু তখন হাইড্রোজেনটা যোগ হবে, এই অক্সিজেনটা কিন্তু তখন আর যোগ হবে না। কেন হবে না? কারণ এর যোজনী হলো 2। এই যখন তুমি ইলেকট্রন বিন্যাস দিয়ে করবা, হ্যাঁ, তখন ওই যে বি এর মানটা, ওই বি এর মানটা তাদেরই মান হবে, তাদের সংখ্যাই হবে যাদের যোজনী 1। এটা মাথায় রেখো, তাদের যোজনী 1। তুমি যখন এইটা H2SO4 করতে যাবা, তখন কিন্তু এই হাইড্রোজেনের যোজনী 1। তো এই ক্ষেত্রে এইটা নেব, এই ক্ষেত্রে বি এর মানটা 2 হবে, কিন্তু এই অক্সিজেনটা তখন আর ধরে আসবে না। আর তখন সালফারের সে সর্বস্থ স্তরে ছিল 6, এই 6 আর 2 8, তখন এখানে sp3 সংকরণ আসবে না। ঠিক একইভাবে তুমি যদি ওইভাবে করতে যাও, তাহলে SO2 যদি বলি তোমার, আচ্ছা যে করতে বলছে মানে আসমানাকে বলছিল যে তুমি ইলেকট্রন বিন্যাস দিয়ে করবা, আমারে বলো SO2 এটা কোন ধরনের সংকরণ বিদ্যমান, বলো। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তো বলো SO2 তে কোন ধরনের সংকরণ বিদ্যমান? পারবা এটা? ভাই ও তো ইলেকট্রন বিন্যাস করা লাগবে প্রথমে সালফারে। আচ্ছা, তো করো, তুমি করো, খাতায় করো, পাশে পাশে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে আমাদের জানাও কি হচ্ছে। আচ্ছা, আমি তো এখানে করে দিচ্ছি ইলেকট্রন বিন্যাসটা।
ইলেকট্রন বিন্যাসটা 1s2 2s2 2p6 3s2 3p অর্থাৎ 2 4 6 10 12 আচ্ছা 6 এই এর বহিস্থ শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে। এবার আমারে বলো। হ্যাঁ এর তো বলো। হ্যাঁ ওই হ্যাঁ বলছি এখানে তো ইলেকট্রন বিন্যাস করে সংকলন হবে না। কেন হবে না? আমি তো করে দেখাতে পারবো, ইলেকট্রন হ্যাঁ বিন্যাস ওই করেও তো দেখাবো, বীজ ইলেকট্রন বিন্যাস করেও দেখাবো। আমি তোমাদের দুই নিয়মেই ভাই শেখাচ্ছি sp3 একসাথে। সংকলন হবে তো? এই SP3 হবে তো এটা? হ্যাঁ sp3 কেন, কিভাবে sp3 আমারে বোঝাও। ভাই ওই বহিষ্ঠ কক্ষপথে আছে 6টা আর আপনার ওই যে অক্সিজেনে 2টা 8টা ভাগ 2 4 4 হলে তো আচ্ছা এবার নিজের গালে একটা নিজে চড় মারো, বুঝতে পারছো? নিজের গালে নিজে একটা চড় মারো, যারা আটটা আটটা করছো sp3 সংকরণ বলছো তারা নিজের গালে নিজে একটা করে চড় মারো, বুঝতে পারছো? তোমাদের তোমাদের আমি একটু আগে কি বললাম, এই ক্ষেত্রে তোমরা যদি মানে ইলেকট্রন বিন্যাস করে করতে যাও, আচ্ছা আমি তোমাদের এটা পরে করাবো, আগে ইলেকট্রন বিন্যাস দিয়ে এর একবার বংশ উদ্ধার হোক। আচ্ছা এক্ষেত্রে তোমরা এটা নিশ্চয় হলো 6। আচ্ছা একটু চুপ থাকো, আমার একটু বলতে দাও। এক্ষেত্রে দেখো বহিষ্ঠ শক্তি স্তরে আছে 6টা, এর মান তোমরা নিবা 6 আর বি এর মান তোমরা 2 নিচ্ছ, এই 2টা হবে না। কারণ আমি তোমাদের কি বলছি, এই বি এর মানটা যার মান নিবা অবশ্যই তার যোজনীটা 1 হওয়া লাগবে। তোমাদের একটু আগে বললাম যে অবশ্যই তার যোজনীটা 0 হওয়া লাগবে, মানে 1 হওয়া লাগবে। তাহলে এই দেখো অক্সিজেনের যোজনী কিন্তু 2, তো এটা তো আর 1 না, তাহলে অক্সিজেন নেওয়া যাবে না, এক্ষেত্রে অক্সিজেন হিসাবে আসবে না। তাহলে এক্ষেত্রে বি এর মানটা তখন 0 হবে, হলে তখন এই 0 মানে 6 আসছে, তাহলে তার অর্ধেক করলে 3, তখন এক্ষেত্রে sp2 সংকরণ হবে, এক্ষেত্রে sp2 সংকরণ হবে। তো দেখো এটা তোমরা ওই ইলেকট্রন বিন্যাস দিয়ে করে ওই যোজনী টোজনী করতে গিয়ে একটু ঝামেলা। তো যোজনী দিয়ে যদি তোমরা ওই দুই নিয়মে শিখে রাখা উত্তম তোমাদের জন্য, কখন কোনটা মনে থাকবে বলা যায় না। তো এক্ষেত্রে যদি তুমি এই SO2 এটা যদি আমি যেভাবে দেখালাম ওইভাবে করাতাম, তো দেখো এই অক্সিজেনের সাথে ছিল ডাবল বন্ড, আর এক্ষেত্রে আর একটা অক্সিজেনের সাথে ছিল ডাবল বন্ড। তাহলে অক্সিজেন মানে সালফার ডাইঅক্সাইডের গঠনটা এরকম আসবে না, আরেকটা আসবে না। দেখো এখানে এই বিষয়টা বুঝতে পারছো, এটা হলো বিকৃত চতুস্তলকীয় আকৃতি হবে না, অর্থাৎ এর আকৃতিটা যদি আমি একবারে দেখাতে যাই তাহলে এরকম হবে না। এই সালফার, এই অক্সিজেন আর এইখানে। আচ্ছা তোমরা আগের ওই নিয়মে করে কি আসছে, sp2 সংকরণ, আর এর আকৃতি আসছে তাহলে ত্রিভুজাকার, তাই না? হ্যালো, শুনতে পাচ্ছ আমার কথা? জি ভাইয়া শোনা যাচ্ছে। তো তোমাদের ইলেকট্রন বিন্যাস করে যেটা আসছিল sp2 সংকরণ ত্রিভুজাকার আকৃতি, তাই না? তো এবার একইভাবে এইভাবে যদি আমি সিগমা বন্ধন পাই বন্ধন দিয়ে শিখাইছিলাম ওইভাবে করে দেখি কি হচ্ছে। ওইভাবে করলে কিন্তু তোমার আর ইলেকট্রন বিন্যাস করা লাগছে না। তুমি সালফারের যোজনী তোমরা জানো, সালফারের যোজনী সালফার 16, তাহলে ওর ক্ষেত্রে কত ছিল যোজনী, ওর বহিস্থ কক্ষপথে 6টা ইলেকট্রন ছিল, তাহলে ও যোজনী 6 হিসেবেও ব্যবহৃত হতে পারবে, আবার অষ্টক পূরণের জন্য 2 হিসেবে ব্যবহৃত হতে পারে। তো এই ক্ষেত্রে দেখো এর যোজনী দেখো এইখানে 2টা মানে বন্ধন গঠন করছে, আর এইখানে 2টা বন্ধন গঠন করছে, অর্থাৎ ইলেকট্রন 2টা ইলেকট্রন বন্ধন গঠন করছে, এখানে 2টা ইলেকট্রন বন্ধন গঠন করছে, 4টা ইলেকট্রন বন্ধন গঠন করা শেষ। অক্সিজেনের বহিস্থ শক্তি স্তরে 2টা ইলেকট্রন এই সমযোজী বন্ধন করছে যেহেতু, তাহলে এর অষ্টকপূর্ণ হয়ে গেল, সালফারেরও হয়ে গেল। তাহলে এক্ষেত্রে দেখো সালফারের তখনও বহিস্থ 2টা ইলেকট্রন ছিল, কারণ সালফারের বহিস্থ শক্তি স্তরে 6টা ইলেকট্রন, তাহলে এই যে 4টা ইলেকট্রন বন্ধন গঠন করতেছে আর 2টা ইলেকট্রন কিন্তু তখনও মুক্ত আছে, তাই না? তাহলে দেখো এখানে সিগমা বন্ধন একটা, পাই বন্ধন একটা, এখানেও সিগমা বন্ধন একটা, পাই বন্ধন একটা, তাহলে দেখো এখানে মোট সিগমা বন্ধন হচ্ছে কয়টা? হ্যাঁ দুইটা আমরা কোসি SO2। তো SO2 এর ক্ষেত্রে দেখো সিগমা বন্ধন হচ্ছে 2টা, তাহলে আমরা বলছিলাম সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার অর্থাৎ মুক্তজোড় ইলেকট্রন, তাহলে সিগমা বন্ধন আছে 2টা, আর এখানে মুক্তজোড় ইলেকট্রন কয়টা আছে? তো 2টা, এক্ষেত্রে 2টা ধরবো না, আমরা এক জোড়া ধরবো, অর্থাৎ জোড়ায় হিসেব হয় মুক্তজোড় ইলেকট্রনগুলো, একটা 2টা এভাবে হিসেব হয় না, জোড়ায় হিসেব হয়, কারণ এরা এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন।
এখানে এক জোড়া বন্ধন গঠন করছে, মানে যখন বন্ধন গঠন করে তখন একটা একটা করে সমযোজী বন্ধনে যেতে পারে, কিন্তু যখন ওরা মুক্ত হিসেবে থাকছে তখন মুক্ত বন্ধন হিসেবে মুক্ত জোড় বন্ধনগুলো থাকবে, ইলেকট্রন জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে দেখো এখানে এক জোড়া ইলেকট্রন, তাহলে মুক্ত জোড় ইলেকট্রন এক জোড়া, তাহলে 2 আর 1 3, তাহলে 3 হলে sp2 সংকরণ, আর এর আকৃতিটা ত্রিভুজাকার। বুঝতে পারছো তোমরা? জি ভাইয়া। একসাথে কিন্তু দুই নিয়ম, মানে একসাথে দুই নিয়ম শেখালাম কেন, কারণ তোমরা শিখে আসছো ওই নিয়মটা। এখন তোমাদের যদি আমি নতুন একটা নিয়ম দেই তাহলে ওই আগের নিয়মটা হয় ভুলে যাবা, তা না হলে এই নতুন নিয়মটা তোমাদের গোজামিল পাকাবে। এ কারণে আমি একসাথে তোমাদের দুই নিয়মই দেখাই দিয়ে যাচ্ছি, যাতে ওই নিয়মটা যদি তোমাদের ভালো লাগে ওইটা করবা, যদি ভালো লাগে এটা সহজ লাগবে তো এইটা করবা, যে কোনো তোমার ভালো লাগবে যেটা। আচ্ছা, তো তোমাদের যেটা ধরছিলাম এন, আচ্ছা এটা বলো কোন সংকরণ? sp3। আচ্ছা sp3 কিভাবে বলো একটু বোঝাই দাও। নাইট্রোজেনের আছে একটা লন পেয়ার আর 3টা সিগমা বন্ধন ক্লোরিনের সাথে এই সমযোজী বন্ধনের মাধ্যমে হচ্ছে হ্যাঁ বুঝতে পারছি। একটা করে হচ্ছে আচ্ছা 3টা সিগমা বন্ধন। তাহলে আর প্লাস হচ্ছে লন পেয়ার একটা 3 আর 1 4 হ্যাঁ 3টা সিগমা আর আর লোন স্যারের ছিল করলে 1 এর একটা প্লাস 4, তাহলে sp3। হ্যাঁ ঠিক আছে, একটা। ধন্যবাদ। আসলে ও তাহলে বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছে। এখন তোমরা ও তো আসলে লোন পেয়ার দিয়ে বুঝাইছে, এখন তোমরা কি আমার অন্য কেউ হলো ইলেকট্রন বিন্যাস দিয়ে বোঝাতে পারবা? আচ্ছা ইলেকট্রন বিন্যাস দিয়ে কেউ বোঝাতে পারবা না? ও তো মানে একবার ধরাই দিছে পুরোটা তোমাদের। ভাঙাটা দে। আচ্ছা অন্য কেউ বোঝাতে পারবা না? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে বাইরে তো 5টা থাকছে আর ওর সাথে ক্লোরিন 3টা আসে, যোগ করলে 8টা হয়, আর ওটা ভাগ করলে 4 হয়, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, দুই নিয়মেই দেখালাম, তো দুই নিয়মেই দেখে রাখলে তো। আচ্ছা এর পরবর্তীতে চলে যাই। তো দেখো এর পরবর্তীতে এসপি সংকরণটা তোমরা আমারে বলো, এসপি সংকরণটা কিভাবে হচ্ছে, মানে এই যে এইটার ক্ষেত্রে বোঝাই দাও কেউ। এই যে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ, ওইটার ক্ষেত্রে কোন সংকরণ হচ্ছে সেটা বলো, বললে বন্ধন কোনটা আমি বুঝিয়ে দিচ্ছি। ভাইয়া ওখানে 2টা সিগমা বন্ধন থাকছে আর লন পেয়ার তো নেই, তাই 2টা sp। আচ্ছা তো এক্ষেত্রে যেটা ও যেটা বলছে সেটাই মূলত, এক্ষেত্রে সিগমা বন্ধন একটা, লন পেয়ার ইলেকট্রন নাই। তো এক্ষেত্রে দেখো এসপি সংকরণ হলে দেখো এর আকৃতিটা কীরকম হয়, এসপি সংকরণ হলে তার আকৃতিটা হয় সরলরৈখিক, অর্থাৎ এটার আকৃতি হবে এরকম, সি এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, আকৃতিটা হবে সরলরৈখিক। আর এখানে যে বন্ধন কোণ, এই বন্ধন কোণটা 180 ডিগ্রি। বুঝতে পারছো? আপনার কথা শোনা যাচ্ছে না, কথা কাটা আচ্ছা তাহলে নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে হয়তো, আমি একটু আবার বলি। দেখো এখানে কার্বন কার্বন, শুনতে পাচ্ছ এবার? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা তো এখানে দেখো এখানে কার্বন কার্বনের মধ্যে এখানে দেখো এখানে কার্বন কার্বনের মধ্যে কি হচ্ছে, এসপি সংকরণ হচ্ছে। এসপি সংকরণ হলে এর আকৃতিটা এরকম সরলরৈখিক বরাবর হয়। তাহলে আকৃতি যদি সরলরৈখিক বরাবর হয় তাহলে তার বন্ধন কোণ কত হবে, 180 ডিগ্রি, এটা তো তোমরা জানোই। আর আকৃতি যদি ত্রিভুজাকার হয় তাহলে তার বন্ধন কোণ কত হয়? আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা আমি তোমাদের কোশ্চেন করলাম যে আকৃতি যদি ত্রিভুজাকার হয় তাহলে তার বন্ধন কোণ কত হয়? 109। এবার গালে একটা শর্ট দিতে বলো। 30 ডিগ্রি।
আকৃতি ত্রিভুজাকার হলে তার বন্ধন কোণ কত হয়, 60 ডিগ্রি? আরে বল না। আচ্ছা, আকৃতি ত্রিভুজাকার হলে তার বন্ধন কোণ হয় 120 ডিগ্রি। 120 ডিগ্রি। 120 ডিগ্রি। হ্যাঁ, এখন সব বলো আমি বলার পরে। হ্যাঁ, আচ্ছা আর বলো sp3 সংকলন হলে তখন বন্ধন কোণ কত হয়? 109। 109.5। 109.5। 109.5 ডিগ্রি বা 109 ডিগ্রি 28 মিনিট। আচ্ছা, তো এগুলো তোমরা পারবা আশা করি। তো এরপরে দেখো, আচ্ছা, আমি আগের পরে চলে আসছি কেন? প্রথম 3টা শেষ। এরপরে একটা আছে দেখো, এটা হলো জটিল আয়নের ক্ষেত্রে। এখন জটিল আয়নের ক্ষেত্রে তোমাদের গতকাল আমি যেটা দেখাইছিলাম, তো ওইভাবে করে বের করতে হবে। আচ্ছা, তা ওটা বলার আগে আমি এই পরের দুইটা বলে নেই, 5-6 বলে নেই। তো 5-6 এর ক্ষেত্রে দেখো, 5-এর ক্ষেত্রে PCl5, তো এটা তোমরা পারবা না? আমারে বলে দাও তোমরা, এটা তোমরাই বলবা। এটা হলো 5 নম্বরে ছিল PCl5, 6 নম্বরে ছিল SF6, আর 7 নম্বরে আছে হলো IF7। এই সবগুলো কোন ধরনের সংকরণ হবে আমারে বলে দিবা তোমরা, এক এক করে বলো। হ্যাঁ, 5 নাম্বারটা sp3 ইলেকট্রন বিন্যাস করলে সর্বশেষ বসছে ইলেকট্রন 5 আর ক্লোরিনের 5 আর হাফ করলে 10 5 sp3। হ্যাঁ, এখন যদি 5 হয় মানটা, তখন দেখো 5 হলে একটা এস হবে। আর পি এর তো তোমরা জানো 3টা অরবিটাল, মানে অরবিটাল পি এর ক্ষেত্রে 3টা সমশক্তি সম্পন্ন অরবিটালে করা যায়, এটা তো তোমাদের 2 অধ্যায়ে পড়ে আসছি। আর এরপরে দেখো পি যেহেতু হয়ে গেছে, এরপরে বাকি থেকে 3 আর 1 4 একটা ডি, তার sp3d সংকরণ, sp3d সংকরণ। আচ্ছা, sp3d সংকরণ আছে। আচ্ছা, এই দেখো এর আকারটা আসছে কি 5, তা এর মানটা আসছে কত 5, তাই না? এখন 5 হলে কিভাবে এর আকারটা মনে রাখবে দেখো, এখানে বলছে দেখো ত্রিকোণাকার দ্বিপিরামিড, অর্থাৎ এটা তোমরা বলতে পারো ত্রিভুজাকার দ্বিপিরামিড বা ত্রিকোণাকার দ্বিপিরামিড। দেখে দেওয়া ত্রিকোণাকারের 3 আর দ্বিপিরামিডের 2, 3 আর 2 কত হচ্ছে 5, তাহলে বুঝতে পারবা তোমাদের ত্রিকোণাকার দ্বিপিরামিড। মনে রাখার জন্য মনে রাখবা ত্রিকোণাকারের 3 আর দ্বিপিরামিডের ক্ষেত্রে 2, অর্থাৎ এদের আকৃতি হবে ত্রিকোণাকার দ্বিপিরামিড। অর্থাৎ যদি এই PCl5টা দেখাতে হয়, PCl5 এর ক্ষেত্রে এরকম ত্রিভুজের মতো ত্রিকোণাকার তো 3টা ক্লোরিন থাকে, আর দ্বিপিরামিডের মতো আবার পিরামিডের মতো আকার হয়ে যায়, তখন আরো 2টা ক্লোরিন থাকে এরকম বরাবর। দুই পাশে দুটো। এবার সে দুই পাশে 2টা ক্লোরিন থাকলে তখন তার আকৃতিটা এরকম ত্রিভুজাকার দ্বিপিরামিড মতো হয়ে যায়, মনে হয় 2টা পিরামিড, এভাবে 2টা পিরামিডের মতো মনে হয়। আচ্ছা, আর সেক্ষেত্রে বন্ধন কোণ হবে কত? সেক্ষেত্রে বন্ধন কোণ কোথাও 90 ডিগ্রি হবে, কোথাও 120 ডিগ্রি হবে। কারণ যেসব ক্ষেত্রে ওই যে ত্রিভুজাকার যে গঠনটা থাকবে, যখন প্রথম তিনটা যে ত্রিভুজাকার গঠনটা ছিল, সেক্ষেত্রে ওই প্রথম 3টার ক্ষেত্রে 120 ডিগ্রি হবে। আর বাকি 2টা যে দ্বিপিরামিড, আর যে 2টা দ্বিপিরামিড গঠন করতে ওই যে বাকি 2টা 2 দিকে ছিল, ওই 2টার ক্ষেত্রে বন্ধন কোণ এরকম 90 ডিগ্রি হবে। মানে তোমাদের আর একটু বলে দেয়, নাহলে বুঝতে পারবে না। এখানে দেখো ফসফরাস, এই 3 পাশে 3টা ক্লোরিন, তাহলে এদের মধ্যে যে বন্ধন কোণ এটা তো 120 ডিগ্রি। হ্যাঁ, আর এবার ঠিক এর 90 ডিগ্রি কোণে আর 2টা থাকে, এইখানে 90 ডিগ্রি আর এইখানে আবার 90 ডিগ্রি, এইটার সাথে যদি হিসেব করো তাহলে আবার 90 ডিগ্রি। তো এই 2টা বন্ধন কোণ এখানে একটা 90 হয়, একটা 120 ডিগ্রি হয়। এই কারণে বলা আছে ত্রিকোণাকার দ্বিপিরামিড। আচ্ছা, তোমাদের আনমিউট করা না কয়েকজনের। আচ্ছা, তো এরপরে দেখো 5 তাহলে শেষ হয়ে গেল, এবার 6 নাম্বারটা বলো। ভাই 6 নম্বরটা হচ্ছে sp3d2। আচ্ছা, এরা সালফারের ইলেকট্রন বিন্যাস করলে সালফারের শেষে থাকে 6 আর ওর সাথে 5 আছে, 6 জন্য 12, আর 12 হাফ করলে তো 6 হয়। তো ওখানে 1s আর 3 আচ্ছা। 3 আর 2 থাকে। তো আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি একটু বলি, এখানে কি আমরা, আরে এখানে কি সিগমা বন্ধন, এখানে কি সিগমা বন্ধন আর এই,
আচ্ছা, এক্ষেত্রে কি সিগমা বন্ধন দিয়ে হতো না? সিগমা বন্ধন লোন পেয়ার ইলেকট্রন ওই নিয়মে কি হতো না এটা? তোমরা সবাই দেখি ওই ইয়াং নিয়মে শুধু ওই ইলেকট্রন বিন্যাস। এখন তোমরা এই পরবর্তীতে আয়োডিনের ইলেকট্রন বিন্যাস করতে পারবা তো? তোমরা যারা বলছো ইলেকট্রন বিন্যাস, তো আয়োডিনের ইলেকট্রন বিন্যাস করতে পারবা তো তোমরা? তোমরা আবার বলো তো আয়োডিনের পারমাণবিক সংখ্যা কত? 53। হ্যাঁ, বই থেকে 53 বলে দিলা। হ্যাঁ, এখন আর ইলেকট্রন বিন্যাস করতে পারবা তো তখন? আচ্ছা, তোমাদের সিগমা বন্ধন পাই বন্ধন দিয়ে কি হতো না? অনেক সময় এখানে দেখো এই মানে এসএফ হ্যাঁ ভাইয়া হতো। তাহলে এক্ষেত্রে 6টা মানে তোমরা এরকম সরাসরি এরকম 6টা ধরে নিবা, 4 সাইডে মানে যেভাবে পারো ইচ্ছা খুশি মতো এইভাবে 6টা ধরে নিবা। আর তোমাদের তো প্রথমে বলবেন আকৃতি, তোমরা আগে বন্ধন কোডটা হিসেব করো, তারপরে আকৃতি দিবা। 3টা 6টা দিলে দেখো এর হিসেব করলে দেখা যাচ্ছে সালফারের 6টা বহিস্থ কক্ষপথে ছিল, 6টাই বন্ধন গঠন করতে অংশগ্রহণ করছে। তার মানে এখানে কোনো মানে বন্ধনজোড় ইলেকট্রন নাই, মানে মুক্তজোড় ইলেকট্রন নাই। বন্ধনজোড় ইলেকট্রন তো 6টা আছে, তো মুক্তজোড় ইলেকট্রন নাই। আর এখানে 6টা সিগমা বন্ধন হয়েছে, দেখো সব একক বন্ধন, সকল একক বন্ধন হলো সিগমা বন্ধন। তো এই সিগমা বন্ধন 6টা, তাহলে 6-এর 6টা সিগমা বন্ধন হচ্ছে। তাহলে 6টা যদি সিগমা বন্ধন হয় তাহলে কি হয়? 1s + 3p + 2d, তাহলে sp3d2। তাহলে বুঝতে পারছো বিষয়টা? দুইভাবে করতে পারো। আয়োডিনেটটা তোমরা বলো এবার। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তার আগে একটু 1 মিনিট ওয়েট করো। তোমাদের এই যে SF6 ছিল, এই SF6 এর আকৃতি আর বন্ধন কোডটা একটু বলে দেই। এখানে মান আসছিল কত? 6 না? যেখানে 6 মান আসবে সেটা মনে রাখবা অষ্টতলকীয়। যেখানে 6 মান আসবে মনে রাখবা অষ্টতলকীয়। বুঝতে পারছো? 6 মান আসলেই বুঝবা অষ্টতলকীয়। এখন তাহলে SF6 এর আকৃতিটা কিরকম? এই সেই সালফার। আর আচ্ছা, অষ্টতলকীয় গঠনটা কিরকম হবে দেখো, 3টা অক্ষ বরাবর হবে। তোমরা জানো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, ঠিক এরকম 3টা অক্ষ বরাবর আর 3টা ফ্লোরিন যাবে। 90 ডিগ্রি হলে হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রে এক্ষেত্রে 90 ডিগ্রি কোণে যাবে। এই 6টা অক্ষ বরাবর 6টা ফ্লোরিন যাবে, মানে 3টা অক্ষ বরাবর 6টা ফ্লোরিন যাবে। এই সেই ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ আর এটা জেড অক্ষ। এই ক্ষেত্রে বন্ধন কোণ সবগুলোই 90 ডিগ্রি হবে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তোমাদের কেউ হয়তো মিউট করে রাখিনি। আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে আছে হলো IF7 9 নাম্বার, সরি 7 নাম্বারটা। 7 নাম্বারটা বলো কি হবে? না 7টা। বলো। হ্যাঁ বলছি 7টা সিগমা বর্ণ হবে। আচ্ছা, 7টা সিগমা বন্ড। এখানে কি মুক্তজোড় ইলেকট্রন থাকবে? না ভাইয়া। না। আর তো এবার এখানে sp এখানে আছে, আমি আরেকটু কথা বলি। এখানে মুক্তজোড় ইলেকট্রন থাকবে কি থাকবে না তোমরা বুঝতে গেলে কিভাবে বুঝবা জানো? এখানে আয়োডিনটা কত নাম্বার গ্রুপের মৌল? হ্যাঁ 17 নম্বর। গ্রুপ 17। তাহলে গ্রুপ 17 যে কোনো একটা মৌল যদি তোমার মনে থাকে, তাহলে সেই মৌলের বৈশিষ্ট্য শক্তি স্তরে যে কয়টা থাকে সেই কয়টাই থাকবে। যেমন ক্লোরিন তো আর গ্রুপ 17 মৌল, তোমরা জানো ক্লোরিন তো হলে হ্যালোজেন গ্রুপের। তাহলে ক্লোরিনের বাইরে থাকে 7টা, তাহলে আয়োডিনের বাইরেও থাকবে 7টা। এভাবে কিন্তু তোমরা সহজ হিসেব করে ফেলবা যে কোনো মৌলের বহিস্থ কক্ষপথে কয়টা আছে। আর তুমি যদি মৌলের ইলেকট্রন বিন্যাস করতে টাইম লেগে যাবে, তাহলে তুমি যদি জানো তা সেটা কোন গ্রুপের মৌল। তোমাদের এই যে গ্রুপ ভিত্তিক মনে রাখার টেকনিক দিছিলাম শুরুতে, তো এই মনে রাখার টেকনিক দিয়ে হিসেব করে ফেলবা এটা কোন গ্রুপের মধ্যে আছে। যে গ্রুপে থাকবে এর বহিস্থ কক্ষপথে সেই কয়টা ইলেকট্রন থাকবে। যেরকম ধরো কার্বন আছে, আর এখন কার্বনের রেকর্ড করা হয়নি, তো আমি আরেকবার বলে দেই। IF7 এর ক্ষেত্রে 7 আসবে। IF7 এর ক্ষেত্রে এর মানটা 7 আসবে। তো 7 আসলে দেখো এখানে পঞ্চভুজীয়র 5 আর দ্বি পিরামিডের 2। তাহলে মনে রাখবা যখনই 7 মান আসবে তখন হবে পঞ্চভুজীয় দ্বি পিরামিড। আচ্ছা, আর এক্ষেত্রে তো বন্ধন কোথাও 90 কোথাও 120 ডিগ্রি হবে। আচ্ছা, তো এরপরে দেখো পরবর্তীতে 2টা জিনিস বাকি আছে, দেখো 4 নাম্বারটা আর 8 নাম্বারটা। দুইটাই দেখো জটিল যৌগ, দেখতে পাচ্ছ? দুইটাই থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে। তো এই জটিল যৌগর ক্ষেত্রে কিভাবে সংকরণ করতে হয় সেগুলো একটু দেখাই দেই।
তো আমি তোমাদের গতদিন একটা ইলেকট্রন বিন্যাস দিয়ে করাচ্ছিলাম, তো সেক্ষেত্রে করাইছিলাম কিছুটা। তো আচ্ছা দেখি, এখানে ধরো কপার আছে, NH3 আছে, এর 4, আর বাইরে আছে 2+। তাহলে এই ক্ষেত্রে কপারের যোজনীতে কত আগে আমরা সেটা হিসেব করব। কেন্দ্রীয় মৌল যেহেতু কপারের যোজনী কত সেটা হিসেব করব। তো কপারের যোজনী কত, কপারের যোজনী এখানে আসছে দেখো NH3টা শূন্য, তাহলে এই পাশে শূন্য, কপারের যোজনী হবে না 2+। যোজনী বের মানে জারণ সংখ্যা তোমরা বের করতে পারো তো, কপারের জারণ সংখ্যা এখানে এন আর নাইট্রোজেন মিলে প্লাস মাইনাস করে শূন্য হয়ে যাবে না। তো NH3 পুরো মান যোজনী মানে একটা যৌগের যোজনী তো শূন্য তোমরা জানো, তাহলে এক্ষেত্রে NH3 একটা যৌগ ছিল, তাহলে এক্ষেত্রে এটা জারণ মান শূন্য হয়ে যাবে। অবশ্যই এটা লিগ্যান্ড হিসেবে কাজ করছে এখানে। তো এখানে আর এটা শূন্য হয়ে গেলে ওপাশে 2+ ছিল, অর্থাৎ কপার 2+ হবে। তো কপারে ইলেকট্রন বিন্যাস করলে বহিস্থ শক্তি স্তরে আসবে না 3D10 আর 4s1 এরকম আসে না? তো দেখো এবার যদি কপারে 2+ করি তাহলে এখানে 3D9 হবে না, আর 4s শূন্য হয়ে যাবে না। আচ্ছা বিষয়টা তোমরা বুঝতে পারছো? জি ভাইয়া। আর ইলেকট্রন মনে রাখবে সবসময় বহিস্থ কক্ষপথ থেকে যায়, তো এই 4s থেকে কিন্তু আগে চলে যাবে, তারপরে 3D থেকে একটা চলে যাবে। তো দেখো এখানে যে 3D9টা আছে, 3D9টিকে যদি আমরা এই বক্সের মধ্যে নিয়ে আসি, তো 5-এর কয় ভাই ছিল? 5 ভাই। তো 5 ভাইয়ের মধ্যে দেখো 9টা ইলেকট্রন, 3D9 তোমরা কিন্তু লেখার সময় এইভাবে করবা। প্রথমে ওই এক্ষেত্রে লিখবে এখানে কপারের যোজনী হলো +2 দিয়ে মানে কপারে ইলেকট্রন বিন্যাস করবা, তারপরে কপার 2+-এর করবা, যোজনী ঝাঁজ যেটা আসবে সেটা। তো এখানে দেখো 9টা ইলেকট্রন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, একটা করে দেওয়া হয়ে গেছে। আমরা আরেকটা করে দেই, 6টা 7টা 8টা 9টা। তো দেখো এখানে কিন্তু 9টা হয়ে গেছে, তাই না? তো এখানে 9টা হয়ে যাওয়ার পরে দেখো এবার আমি বলছিলাম তোমাদের গতদিন একটা কথা, যে এই যে লিগ্যান্ড ছিল, এই লিগ্যান্ডগুলো কোনোটা শক্তিশালী হয়, কোনোটা দুর্বল হয়। কারণ এই লিগ্যান্ডগুলো কি করে, এই লিগ্যান্ডগুলো এদেরকে জায়গায়, যারা সিঙ্গেল থাকে তাদেরকে জায়গা থেকে সরায় দেয়, বলে হয় তোরা ডাবল হবি, তা নাহলে জায়গা থেকে সরে যাবি। তো দেখো এইখানে কিন্তু যখন লিগ্যান্ড ঢুকবে, তো লিগ্যান্ড যদি এইখানে ঢুকতে যায়, তাহলে এই পর্যন্ত তো করলে, তারপরে এরপরে দেখো এরপরে যখন লিগ্যান্ডটা ঢুকতে যাবে, পুরো এটা লিখবে, লেখার পর লিখবে লিগ্যান্ডটা যখন ঢুকতে যাচ্ছে তখন কি হচ্ছে দেখো। আচ্ছা আমি একটু উপরের দিকে মুছে দেই, যেহেতু এগুলো তোমরা দেখে ফেলছো। তো দেখো এখানে বিষয়টা কি হচ্ছে দেখো, লিগ্যান্ড যখন ঢুকতে যাবে তখন দেখো, লিগ্যান্ড ঢুকতে গেলে তখন কি হবে, এই যে 9টা ইলেকট্রন, 5টা ঘরের মধ্যে 9টা ইলেকট্রন ছিল, এখানে 2টা ছিল, এখানে 2টা, এখানে 2টা, আর এখানেও 2টা, এখানে একটা। এখন ইয়ে যে সিঙ্গেল আছে, এরা বলবে কি জানো, বলবে তুই তো ভাই সিঙ্গেল আছিস, তোর একা থাকা লাগবে না, এই লিগ্যান্ডটা আসবে। অর্থাৎ লিগ্যান্ড বলতে কোনটা, এখানে যে NH3 ছিল এটা কিন্তু লিগ্যান্ড। এই যে এখানে আমরা বিক্রিয়ার ক্ষেত্রে NH3 করছিলাম ব্র্যাকেটের মধ্যে, এটা হলো লিগ্যান্ড। এই লিগ্যান্ডের যে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন এসে সে বলবে কি, ভাই তুই একা আছিস, তাহলে তুই এই ঘরটা আমাদের জন্য ছেড়ে দে, তুই পিছনের দিকে একটা ঘর নে। এটা ছিল 3D9, তাই তো 3D9। এখন দেখো এ যেহেতু ঘরটা ছেড়ে দিলে তখন দেখা যাচ্ছে বিষয়টা কীরকম দাঁড়াবে, বিষয়টা এরকম দাঁড়াবে যে এখানে 5টা, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, যারা ডাবল আছে তারা থাকতে পারবে, সিঙ্গেল কেউ রাখতে পারবে না। তাহলে এইখানে কিন্তু একটা সেই লিগ্যান্ড এসে যাবে, এই যে ওখানে 2টা ইলেকট্রন দিয়ে দিবা, আর এর নিচে লিখে দিবা NH3, এখানে 2টা ইলেকট্রন দিবা আর এখানে দিয়ে দিবা NH3। তো দেখো ওখানে হলো NH3 একটা লিগ্যান্ড ঢুকে গেল। তো এখানে যদি একটা লিগ্যান্ড ঢুকছে, আমাদের লিগ্যান্ড কয়টা ছিল, এখানে কয়টা ছিল লিগ্যান্ড? চারটা। 4 মোল NH3 ছিল না? ভুলভাল বলো কেন, এখানে 4টা লিগ্যান্ড ছিল। তো এই একটা লিগ্যান্ড কিন্তু জায়গা পাইছে, আর 3টা লিগ্যান্ড কি এখনো জায়গা পাইছে না? এখনো জায়গা পাই নাই। তাহলে দেখো এই 3D এর পরে কি ছিল, 4s। তাহলে এই 4s এর ক্ষেত্রে এই যে 4s ঘরটা ফাঁকা ছিল না, 4s থেকে তো 2টা ইলেকট্রন বের হয়ে গেছে। এই যে 4s ঘরটা ফাঁকা হচ্ছে, 4s ঘরটা ফাঁকা হলো। এখন এই লিগ্যান্ড বলতেছে যে ভাই তোমরা কিন্তু মাথায় রেখো, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন ছিল, সেই ইলেকট্রনটা কিন্তু আমরা ঘরেতে বের করে দিচ্ছি। এখন কোন ঘরে জায়গা নিবে, এই লিগ্যান্ডগুলো সব একটা যায়, মানে মনে রাখবা লিগ্যান্ডগুলো হলো তোমাদের কলেজের সিনিয়র ভাইয়েরা, বুঝতে পারছো? মানে এই সিনিয়র ভাইয়েরা আগে জায়গা করে নিবে, তারপরে ওই যে একা আছে সিঙ্গেল তার জায়গাটা দেবে। তো এখানে এই কার্বনের মানে 4s এর ক্ষেত্রে যেহেতু ফাঁকা ছিল,
ঘরটা, তাহলে ওই ঘরের মধ্যে আর একটা NH3 চলে যাবে, মানে আরেকটা লিগ্যান্ড এই ঘরে জায়গায় করে নেবে। নেওয়ার পরে দেখো এখনও 2টা লিগ্যান্ড হয়েছে, এখনও 2টা লিগ্যান্ড বাকি। এখন ওই 2টা লিগ্যান্ড কী করবে, আবার সে ওরা চলে যাবে 4P কাছ ধারে চলে যাবে, গিয়ে 4P ওইখানে চলে গিয়ে এইখানে আরেকটা লিগ্যান্ড জায়গা করে নিবে, এইখানেও আর একটা লিগ্যান্ড জায়গা করে নিবে। আর এই যে একটা বাকি ছিল, এক যে ভাই বাকি ছিল, দেখো একটা সিঙ্গেল ছিল, তার এসে বলবে এই নে তুই এই পিছনে একটা ঘর ফাঁকা আছে, পিছনের কোনার ঘরে থাক, সমস্যা নাই। তাহলে বুঝতে পারছো, তাহলে এইখানে যারা জোড় ছিল তাদের কোনো সমস্যা হবে না, যে সিঙ্গেল থাকবে, আর যারা সিঙ্গেল থাকবে তাদের জোড় বানাই দেবো। যদি কোনো সিঙ্গেল থাকে তাদেরকে জোড় বানাই দিয়ে বাকি ঘরগুলো ফাঁকি করে ফেলবো, বুঝতে পারছো? যারা সিঙ্গেল থাকবে তাদেরকে জোড় বানাই দিয়ে বাকি ঘরগুলো ফাঁকা করে ফেলবো। আর যারা সিঙ্গেল, যদি একজন সিঙ্গেল অবশিষ্ট থেকে যায়, শেষে জোড় বানানো না যায়, এরকম এটা জোড় বানানো যাচ্ছিল না, সেক্ষেত্রে তাকে আমরা একদম শেষের ঘর দেবো, কোনার ঘর। তো এইখানে দেখো, এইখানে তাহলে কি হলো, এখানে 2টা ইলেকট্রন, এখানে মানে এখানে একটা লিগ্যান্ড ঢুকলো, এখানে লিগ্যান্ড, এখানে লিগ্যান্ড। তাহলে এখানে দেখো বিষয়টা কি দাঁড়ালো, আমাদের 3Dতে অর্থাৎ ডিতে একটা লিগ্যান্ড গেছে, তাই না? ডিতে গেছে একটা লিগ্যান্ড, তারপরে দেখো এসে গেছে একটা লিগ্যান্ড, এক তো আর দেওয়া লাগে না, এসে গেছে একটা লিগ্যান্ড। আর পিতে কয়টা লিগ্যান্ড গেছে? 2টা। 2টা। তাহলে এই সেই পিতে 2টা, তাহলে এর সংকরণ হবে DsP2, অর্থাৎ এর সংকরণ হবে DsP2 সংকরণ। তোমাদের এটা কিন্তু রিটেনে আসে, এই কারণে আমি পুরো প্রক্রিয়াটা বলে দিলাম, বুঝতে পারছো? তোমাদের এই রিটেনে এই ঘরটার একে কিন্তু লিখতে হবে না, এটা তোমাদের রিটেনে আসে বলে প্রক্রিয়াটা বলে দিলাম। তাহলে সংকরণটা কী হবে, DsP2। তোমাদের রিটেনে ওই জটিল যৌগ দিয়ে দেয়, উদ্দীপকে একটা জটিল যৌগ দিয়ে দিবে, দিয়ে বলবে ওই যৌগের ক্ষেত্রে কোন ধরনের সংকরণ বিদ্যমান ব্যাখ্যা করো। আবার তো এইটাই জটিল যৌগ দিয়ে ওই যে অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে, ওটাও তো তোমাদের ব্যাখ্যা দিয়ে দিয়েছিলাম। তাহলে এই DsP2 সংকরণ দেখা যায়। আচ্ছা, তো এরপরে একটা আছে দেখো, সর্বশেষ একটা আছে ক্রোমিয়াম CrH2O এর হোল 6 3+। এটা তোমরা আমার করে বলো, করতে পারবা তোমরা? কিভাবে কি করবো তোমরাই বলো আমারে, আমি একটু করি তাহলে। তোমরা বলবা, আমি লিখবো, হয়ে যাবে। তোমরা কি পারবা এটা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে তোমরা এটা বাসায় করে ফেলবা। আর দেখি আমি একটু পরে গ্রুপের মধ্যে আমার পুরোনো খাতা থেকে দেখি, যদি খাতাটা পাই তাহলে ওখান থেকে স্ক্রিনশট তুলে দিবানে, আমি কীভাবে লিখছিলাম আর কি, লেখাটা তোমাদের দিয়ে দিবানে। যদিও ক্লাস শেষ, তো দেখি আজকে কতদূর পড়া হয়ে গেল। এগুলো সব বলা হয়ে গেছে, এগুলো তোমাদের বলা হয়ে গেছে, আকৃতি বন্ধন কোণ বলা হয়ে গেছে। আচ্ছা, আর এক রকমের বাকি আছে, এখানে বিভিন্ন সূত্র দিয়ে করা আছে, তোমরা এইভাবে করবা না, যেভাবে করাইছো ওইভাবে করলেই হবে তোমাদের। আর তোমরা বাসায় প্র্যাকটিস করবা এইগুলো। এখানে দেখো এই যে ঘরের মধ্যে যেগুলো আছে, এগুলো কোন ধরনের সংকরণ হচ্ছে, এগুলো বাসায় প্র্যাকটিস করবা। আচ্ছা, এক ধরনের বাকি রয়ে গেছে, সেটা একটু বলে দেই। ধরে নাও যদি এরকম হয়, আমরা ধরে নাও NH4 বলেছি, তাই না? এখন যদি কোথাও এরকম হয় NH4+, তাহলে সেক্ষেত্রে কী ধরনের সংকরণ দেখা যাবে তোমরা বলতে পারবা? আচ্ছা, আমি বলি তাহলে। এখানে দেখো, এখানেও কিন্তু sp3 সংকরণ দেখা যাবে। তো কীরকমভাবে, এখানে মূলত একটা সন্নিবেশ বন্ধন গঠন করে, তো সেগুলো পরে বলি। এখানে দেখো, এখানে যে নাইট্রোজেন ছিল, তোমাদের যদি প্রথমে ইলেকট্রন বিন্যাস দিয়ে বোঝাতে যাই, তাহলে নাইট্রোজেনের বহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন ছিল? 5টা। তারপরে সে কী করছে, একটা ইলেকট্রন দান করে দিছে, দান করে দিলে তার কাছে অবশিষ্ট থাকতেছে কয়টা? 4টা। আর এর সাথে হাইড্রোজেন আছে 4টা, 4 4 8 যোগ করলে, তার 2 দিয়ে ভাগ করলে হয় 4, অর্থাৎ এটা দিয়ে বুঝতে পারবা sp3 সংকরণ। আর তোমরা যদি সিগমা বন্ধন পাই বন্ধন দিয়ে হিসেব করো, তো এই নাইট্রোজেনের চারপাশে 4টা হাইড্রোজেন, তাহলে এখানে সিগমা বন্ধন হবে না 4টা, তাহলে 4টা হলেও sp3 সংকরণ। 2 নিয়মে কিন্তু বলে দিলাম। তো এক্ষেত্রে এর আকৃতিটা কীরকম দেখতে হবে একটু দেখে নাও। এর আকৃতিটা হবে এই নাইট্রোজেন, এর চারপাশে 4টা হাইড্রোজেন। আচ্ছা, সিগমা বন্ধনের ক্ষেত্রে আমি তোমাদের একটু বলতে ভুল হয়েছে, এখানে একজোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। এর গঠনটা হবে এরকম, বাইরে সেই প্লাস, বুঝতে পারছো? এখানে দেখো, এখানে তাহলে সিগমা বন্ধন কয়টা আছে দেখো, 1 2 3টা,
এগুলো কিন্তু একক বন্ধন, আমি কিন্তু আবার ডাবল দিয়ে ফেলছি বলে করো না, এগুলো কিন্তু একটা করে বন্ধন, অর্থাৎ এই একটা বন্ধন, এই একটা বন্ধন, এই একটা বন্ধন, তিনটা বন্ধন, এই তিনটা সিগমা, 3 সিগমা। আর এখানে দেখো এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে, এই মুক্তজোড় ইলেকট্রন দিয়ে এর সাথে সন্নিবেশ, হাইড্রোজেনের সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। তো এক্ষেত্রে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন 3 আর 1 4, 4 করলে sp3। এই নিয়মে করতে পারো, বা ওই তোমরা ওই যে নিয়ম আগের নিয়মে দেখালাম ওই নিয়মে করতে পারো। তখন ইলেকট্রন দান হয়ে যাবে, একটা প্লাস হয়ে গেলে ভাই এন প্লাস করতে হবে, এন প্লাস করলে যে কয়টা অবশিষ্ট থাকবে সেটা। আর এই আকারে লেখার পরে কিন্তু বাইরে একটা প্লাস চিহ্ন দিতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে একটা প্লাস চিহ্ন, কারণ এই সে প্লাস ছিল। বিষয় ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ভাইয়া। তো একইভাবে এরকম থাকতে পারে যে মাইনাস দিয়ে একটা করাই, যেরকম এখানে আছে BF3। আচ্ছা, এখানে আছে দেখো BF3, তো BF4 মাইনাস। তো BF4 মাইনাসের ক্ষেত্রে দেখো এই যদি তোমাদের প্রথমে ওই নিয়মে করাই ইলেকট্রন বিন্যাস দিয়ে, তাহলে দেখো বোরনের ক্ষেত্রে 5, বহিষ্ঠ শক্তি স্তরে আছে কয়টা? 3টা। আর এই যেহেতু একটা গ্রহণ করছে, তাহলে বহিষ্ঠ শক্তি স্তরে তখন হয়ে যাবে 4টা। তাহলে এক্ষেত্রে 4টা আর এই 4টা 8, মানে সর্বোপরি 2টা ভাগ করলে sp3 সংকরণ। তো এক নিয়মে। আবার যদি আমরা এইভাবে গঠন দিয়ে ব্যাখ্যা করতে যাই, তাহলে গঠন দিয়ে ব্যাখ্যা করতে গেলে এই বোরন, এর বাইরে এই ফ্লোরিন, ফ্লোরিন, ফ্লোরিন। একইভাবে যেহেতু আমরা কথা বলবো এখানে কেন আমরা সন্নিবেশ বন্ধন দিচ্ছি, এটা কিন্তু তোমরা আগে বোঝার চেষ্টা করো। বোরনের যদি ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p1, তাই না? এবার যখন আমরা উত্তেজিত অবস্থায় করব তখন এই px এ একটা ইলেকট্রন যায়, এসে তখন একটা ইলেকট্রন থাকে শুধু, আর তখন 2py একটা ইলেকট্রন যায়। এই 3টা বিজোড় ইলেকট্রন, এই 3টা বিজোড় ইলেকট্রনে হলো মানে 3টা বিজোড় ইলেকট্রন হলে কি হবে? 3টা বন্ধন গঠন করতে পারবে। যেহেতু এই বোরনের যোজনী 3, কারণ এখানে 3টা বিজোড় ইলেকট্রন হচ্ছে সর্বোচ্চ, তাহলে এখানে সর্বোচ্চ 3টা বন্ধন গঠন করতে পারবে। তো দেখো এই একটা বন্ধন গঠন করছে, এই একটা করছে, এই একটা করছে, 3টা বন্ধন হয়ে গেছে না? তাহলে এ কিন্তু আর বন্ধন গঠন করতে পারবে না, এটা কিন্তু সব একক বন্ধন। এখানে একটা বন্ধন করছে, তাহলে এক্ষেত্রে আর সে বন্ধন গঠন করতে পারবে না। তাহলে সে বন্ধন আর কিভাবে গঠন করতে পারে? তার বাইরে একজোড়া কিন্তু মুক্তজোড় ইলেকট্রন ছিল, তাই না? এই 3টা ইলেকট্রন বন্ধন যখন গঠন করছে, কিন্তু তার বাইরে এখনও একজোড়া মুক্তজোড় ইলেকট্রন ছিল। তো ওই মুক্তজোড় ইলেকট্রন কি করবে? এইভাবে দান করে মানে ফ্লোরিনের সাথে, এই ফ্লোরিন 9 ছিল, ওইখানে এর একজোড়া মুক্তজোড় ইলেকট্রন সন্নিবেশ বন্ধন গঠন করে এই বন্ধনটা গঠন করবে। তাহলে এর আকৃতিটা আবার কি হবে না? আকৃতিটা হবে না এই যে এরকম দিয়ে এর বাইরে হলো দিয়ে দিবা মাইনাস, হয়ে গেল। তাহলে এক্ষেত্রে দেখো 3টা সিগমা বন্ধন, একজোড়া মুক্তজোড় ইলেকট্রন, তাহলে এভাবে করলেও sp3 সংকরণ হয়। ক্লিয়ার? আশা করি তোমাদের সংকরণ পার্টটা ক্লিয়ার। ওয়েট করো, আমি একটু দেখি আর আছে কিনা। আচ্ছা, এরপরে কি আছে? তোমাদের সংকরণ ক্লিয়ার। এবার কিছু রিটেনের জন্য প্রশ্ন আছে, যে কোথায় বন্ধন কোণ, এই যে দেখো NH3 বন্ধন কোণ এত, NF3 এর বন্ধন কোণ এত, এরকম কিছু প্রশ্ন আছে। তো ইনশাল্লাহ এখান থেকে কালকে থেকে করাবো। এখানে যথেষ্ট টপিক আছে, এখন কালকের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করবো, যতক্ষণ লাগে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে কালকে করলে।